শুনালো, নাহলে বলবো আমাকে আপনারা সবাই মিলে মারিয়ে ফেলতেছেন। না 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 মেরে ফেলা না, আমার কথাটা শুনে। এই যে বিচারটা হলো, বিচার নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। একই সঙ্গে এই বিচার নিয়ে আপনার একটি মন্তব্য, ফটোকার্ড যেটি, সেটি আপনার কি আপনার না, সে বিষয়টিও জানবো। যে আপনি একটি ফটোকার্ডে বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এই ট্রাইব্যুনাল থাকবে না বা বিচারটি পুনরায় করা হবে বা এরকম কিছু একটা বলেছেন। আপনার কাছে কি, মানে আপনি কি আসলে এই মন্তব্যটি করেছিলেন কিনা? দেখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে এই প্রশ্নটি করার জন্য। আমি আমার বক্তব্যের আগে আজকে সারা বাংলাদেশের মানুষের সামনে আমি আহ্বান করছি, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজ শুভ জন্মদিন। ওনার জন্য, ওনার সুস্বাস্থ্যের জন্য, ওনাকে যাতে আল্লাহ সুখ ভালো রাখেন তার জন্য দোয়া কামনা করছি দেশের মানুষের কাছে। আপনি যে প্রশ্নটা, এই কারণে আপনাকে অফুরন্ত ধন্যবাদ। আমি আগেই বলছি, এই দেশে ইসলামের নামে মিথ্যাবাদী, মুনাফেক, যত কিছু সৃষ্টি হয়েছে অপপ্রচারকারী, এই পৃথিবীতে এটা হবে, এটা আমি আমার এই ৭৮ বছরের জীবনে আমি কল্পনা করি। এটা ভীষণ মিথ্যাবাদী, অপপ্রচারকারী। যে আমি বলছি যে বিএনপি আসলে এই কোর্ট, এই বিচার থাকবে না। আমি এই কথাটি বলি না। আমি যা বলছি, আমার পরে সমস্ত পৃথিবী এখন তা বলতে। আমি বলছি যে প্রসিডিউর অফ দি ট্রায়াল কোর্ট বা কনস্টিটিউশন অফ দ্য কোর্ট, এটা সঠিক না। কেন বলছি? এক নম্বর হলো, সেটা আমি প্রথমে বলবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যে এই যে কোর্ট যে নামে হয়েছে, এইটা হয়েছে আজ থেকে প্রায় ৫৫ বছর আগে। ১৯৭১ সনে ১৬ই ডিসেম্বর বিকাল ৪:৩৫টার সময় যখন পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান সেনাপতি আবদুল্লাহ খান নিয়াজি সারেন্ডার করে যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট, পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে, এবং রিভলভারটা তার পায়ের কাছে রাখার পরে যখন দস্তখত করে, সেই কন্ডিশনে লেখা ছিল এরা হলো যুদ্ধ অপরাধী, এদের বিচার হবে, এবং সাথে সাথে বিচার হবে এদেরকে যারা সহযোগিতা করেছে বাংলাদেশের। এর মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম এবং বাহিনী হিসাবে আলবদর, রাজাকার, আলসা, তাদের বিচার হবে। তারই প্রেক্ষাপটে ৭৩ সনে এই কোর্টটা গঠন করা হয়েছিল। এটা খুব বেশিভাবে বলার, এবং সেই কোর্টের যে যিনি প্রধান প্রসিকিউটর ছিলেন তার নাম ছিল জনাবে এস.আর. পাল, সবিতা রঞ্জন পাল। তার দুইজন সাথী ছিলেন, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব ফকির শাহাবুদ্দিন আহমদ, এবং কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে আমার সিনিয়র জনাব খন্দকার মাহবুব হোসেন। সেইটা এক পর্যায়ে এসে বিচার কিছু হয়েছে, হয় নাই, থেমে যায়। বঙ্গবন্ধু বলছে কিছু মাফ করে দিছে, কিছু রাইখে দিছে, এইরকম একটা হয়েছে। এরপরে বিচারটা আর চলে নাই। হাসিনা এসে আবার সেই একই আদালতটা গঠন করছে তাদের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল, এবং আমার ৩০ লোককে হত্যার জন্য যারা সহযোগী ছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জত এবং শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল, সেই বিচারটা করার জন্য আবার এটা রিকনস্টিটিউট করে। আমার কথাটা হলো, আমি মুক্তিযোদ্ধা, প্রথম বলতেছি মুক্তিযোদ্ধা হিসাবে, যে আদালতে ৭১-এর যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, এর চেয়ে জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে খুব বেশি ঘটে নাই বা ঘটেই নাই। এই আদালতে দেশের অভ্যন্তরের সরকার পরিবর্তন করতে গিয়ে যে নিষ্ঠুরতাটা হয়েছে, শেখ হাসিনা সরকার করেছে, যে হত্যাকাণ্ড হয়েছে, একই আদালতে সেই বিচারটা হতে পারে না। সেটা ভিন্ন জিনিস। একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের যুদ্ধ, পরস্পরের মধ্যে গোলাগুলি ৯ মাস, লক্ষ লক্ষ লোকের রক্ত, আর এইটা হলো সরকার পরিবর্তনের জন্য গুলি করে মানুষ মারছে। এখানে কোনো যুদ্ধ হয় নাই দুই পক্ষের। তাহলে স্বীকার করতে হবে যে ৫ই আগস্টে আন্দোলনকারী শক্তিরাও গোলাগুলি করছে, যুদ্ধ হয় না। এইখানে আন্দোলনের শক্তি জয়লাভ করছে, শেখ হাসিনারা পরাজিত হবে, তাদের বিচার হবে এবং কঠিন বিচার হবে। একই ট্রাইব্যুনাল না, অন্য একটা ট্রাইব্যুনাল একই রকমভাবে গঠন করে
সেইখানে সঠিকভাবে বিচার হবে, সেখানে ফাঁসি হোক, বিচারের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি বলছি এখন যে কোর্টে বিচারটা করা হয়েছে, যে জায়গাটা আপনি প্রশ্ন করছেন, এইটা এমন একদিন আসবে, এমনকি আগামী নির্বাচন যদি হয়, তাহলে আমি আমার কথাটা শুনালো, নাহলে বলবো আমাকে আপনারা সবাই মিলে মারিয়ে ফেলতেছেন। না 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 মেরে ফেলা, না আমার কথাটা শুনে, এটা বলতেছি আমার কথাটা শুনালো, আমার কথাটা উত্তরটা দিতে দেন। আচ্ছা বলেন। এমনকি আমি কথাটা যেটা বলছি, আগামী ইলেকশন হইলে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসতে পারে। বিএনপি ক্ষমতায় আসলেও আজকের কোর্ট যেভাবে চলছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এর চেয়ে বেটার চলবে, এর চেয়ে ইন্ডিপেন্ডেন্ট চলবে। কথাটা বলছি আমি এইটা। তখন যদি কেউ রিট করে যে ওই কোর্ট যেটা রায় দিয়েছে সেই কোর্টটা ঠিক ছিল কিনা, গঠন প্রণালীটা, এমনও হইতে পারে, রিট কোর্ট বলে দিতে পারে সেই কোর্টের গঠন প্রণালী ঠিক ছিল না, এবং এপিলেট ডিভিশন এটা এন্ডোর্স যদি করে, তাহলে যে কোর্টটার সঠিকভাবে গঠিত হয় নাই তার রায়টা কতটুকু কার্যকর হবে। আমি বলছি কথাটা হলো এটা। এখানে যেটা বলি যে এই কোর্টের যে মর্যাদা, সেটি তো হাইকোর্ট বেঞ্চের সমমান মর্যাদা, এবং এই আইনটাকে বা এই আদালতটাকে সাংবিধানিকভাবেও প্রোটেক্ট করা হয়েছে। আপনি রিটের কথা কেন বলছেন? আর মুক্তিযোদ্ধা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার বিচারের কোথায় হবে? তাহলে তার বিচার অন্য এইটাতে হবে না। যুদ্ধ অপরাধী যেটা ৭১-এর যুদ্ধ অপরাধীদের কোর্টে হবে না, এটা আমি মনে করি, এই কথাটা আমি বলছি, এবং এটা একদিন প্রমাণিত হবে যে যারা ৭১-এর যুদ্ধ অপরাধী ছিল সেই কোর্টে যাদের বিচার হয়েছে, এই কোর্টে তাদের বিচার হবে। অন্য একটা কোর্ট করেন, একই পাওয়ার দেওয়া করেন, বাট নট দিস কোর্ট। আমি বলছি কথাটা এইটা। এটা তো কোর্টের এটা তো কোর্টের সমস্যা না, মানে অবকাঠামোগত বিষয়গুলো বিচার হলে। কোর্ট যদি ডিফেক্টিভ হয় তাহলে তার রায়টা কতটুকু কার্যকর হবে? আমি তো বরং, এবং এই কথাটা, একই কথাটা আমি যে কথাটা বলছি যে সারা পৃথিবীর জাতিসংঘ বলছে, এই যে কালকে যারা ওদিস এটারে কি বলে মানব অধিকার সংস্থাগুলো সবগুলো বলছে, আজকে ইউরোপের 5টা দেশ বলছে যে প্রসিডিউর কোর্ট গঠন এবং এটা প্রসিডিউরের ভুল আছে। আপনি দেখেন, এখন এই কথাটা আমি বললে দোষ হলো, সারা পৃথিবী বললে দোষ নেই। বললেন যে শেখ হাসিনার এই পরিণতি কেন হলো, এটি নিয়ে আসলে আমরা কথা বলছি না। আর আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তাদের নেতৃত্ব পলাতক। আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন কোন পথে, বিশেষ করে রায়ের পরে? আমি, আমার ভাই এত সুন্দর কথা বলছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। যদি ওনার সঙ্গে আমার তেমন কোনো ইন্টারেক্ট কোনো সময় তেমন বেশি হয় নাই, তবে আমি কথা বলছি আইনজীবী হিসাবে, উনি কথা বলছে সাংবাদিক হিসাবে। ওনার সাংবাদিকতা যেমন আমি বেশি বুঝবো না ওনার চেয়ে, আইনের ব্যাপারটা উনি আমার চেয়ে বেশি বুঝবেন, বুঝতেও পারেন হয়তো বা, কিন্তু আমি আইনের ব্যাপারটাই বলছি। ওই যেটা রায় হয়ে গেছে এটা আর শেষ হবে না, এই কথাটা ঠিক না। ওই আজহারুল ইসলাম একজন ব্যক্তি ছিলেন জামাতের, উনার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল। যার শেখ হাসিনার সময় মৃত্যুদণ্ড হয়, তার কিন্তু আবার ইউনূস সাহেবের সময় হাসতে হাসতে বাইরে, আবার ওই যে শাহবাগে 13 সনে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য শাহবাগী আন্দোলন হয়েছিল, এইখানে কিন্তু তার আবার সম্বর্ধনা হয়। এইখানে শেখ হাসিনার বিচার কিন্তু শেষ হয়ে যায় নাই। শেখ হাসিনার বিচারের আরেকটা পর্যায়ে রয়ে গেছে এপিলেট ডিভিশন, এবং সেইখানেই বিচারটা করতে, যদি রিয়েল বিচার করতে হয় মিনিমাম 1 বছর সময়, মিনিমাম এটা করে মিনিমাম লাগবে 1 বছর সময় বিচারটা ফাইনাল করো, তারপরে আবার রিভিউ আছে। যে উনি যে কথাটা বললো যে বিচার হয়ে গেছে, এইটা না। আমার কথাটা হলো এই প্রেক্ষাপটে ইলেকশনটা হইতেছে, তো যদি ইলেকশন রিয়েলি হয়, ইউনূস সাহেব মিন করেন এই সরকার মেতে, ইলেকশনটা তো হবে তো ফেব্রুয়ারি মাস 26, এটা কতদিন আছে? আর 3 মাসের কম। ইলেকশন হইলে তো আর ইউনূস সাহেব থাকতেছে না, ইলেকশন হইলে তো ইলেকটেড গভর্নমেন্ট আসবে। আমি যে কথাটা বল, ইলেকটেড গভর্নমেন্ট আসলে কোর্টগুলোর চেহারা ভিন্ন রকম হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই যে কনস্টিটিউশনাল কোর্ট, আর ওই যে লোয়ার কোর্ট এবং জজ কোর্ট এইটা হলো পেনাল কোড এবং সিপিসি দিয়ে চলে।
আর এটা চলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কনস্টিটিউশন। ফজলুল ভাই আমি একটু ঢুকি, সরি, সেটা হচ্ছে যে ওনার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনার এই পরিণতি হলো কেন, আমরা ওইদিকে কেন যাচ্ছি না, আমরা এই আইন আদালতের যে বিষয়টাতে নিয়ে যদি বেশি কথা বলি, আমি দুটো বাক্য বলি, যে সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক বিচার আচারের যে বিষয়, এটা কি আসলেই কোনো আইন আদালত শেষ পর্যন্ত থাকে? খালেদা জিয়াকে যে এতিমের মামলায় দেওয়া হলো এবং জেলে দেওয়া হলো এবং তারপরে সেটা বাড়িয়ে দেওয়া হলো, কেন বাড়িয়ে দেওয়া হলো? যাতে তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হন। এবং তাকে যখন এটা ছিল একেবারে নজিরবিহীন ঘটনা। আপনার কথাগুলো কিন্তু আমাকে সাপোর্ট করতেছে। এবং আমি বলছি কি যে আমরা এই বিষয়টা, এইটা রাজনৈতিক যে আমাদের হিংসা, প্রতিহিংসা এবং হিংসা, এইটা নিয়ে এত আইন আদালতের বাতাবরণ দেবার কিচ্ছু নাই। বিষয় হচ্ছে আমরা এখান থেকে শিক্ষাটি নেব কিনা, রাজনীতিবিদরা নেবেন কিনা। আওয়ামী লীগের নেতারা যেই রকম হুঙ্কার দিচ্ছেন অনলাইনে, তাতে তো মনে হয় না যে তারা শিক্ষা নিয়েছেন, এবং সরকারও তো নেয়নি। আমার কথা, আমার শেষ করাটা হইল, উনি যে কথাটা বলছে, আমি কিন্তু হাসিনার পক্ষে একটি কথাও বলি নাই। আমি শেখ হাসিনার বিপক্ষে 15 বছরে যত কথা বলছি, 15,000 লোক মিললে অত কথা বলেন। আপনি কিছুটা জানেন, কেউ যখন কথা বলে নাই, সব পালায়ে গেছে, সব চুপ করে গেছে, আমি কিন্তু তখন শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদিন বলছি, আমার মৃত্যুর রিস্ক নেয়া, আমার স্ত্রীকে বিধবা করার রিস্ক নেয়া, আমার সন্তানদেরকে এতিম করা, এগুলা বইলা নিজের গল্প করার লিপ নেই। আমি শেখ হাসিনার বিরুদ্ধে এত কিছু না করতাম, হয়তো বা অতটা হইতো না। এমনকি তার পতনের 24 ঘন্টা আগেও আমি যে কথা বলছি, এই কথা বাংলাদেশে কেউ, যা হোক, এখন আর আমি এই কথাগুলো বলেন, আমি চাই হত্যাকাণ্ডের কঠিন বিচার হোক এবং সঠিক বিচার হোক, কঠিন এবং সঠিক বিচারটা হোক। এখন আপনি যদি ত্রুটি রেখে দিয়ে দেন বিচারে, তাইলে তো আপনি আজকে যত কঠিন, ত্রুটিটা কোন জায়গায়, মানে এটা তো বলতে হবে। আপনি যেহেতু আইনজীবী হিসেবে আমি প্রশ্ন করছি, আমি আইন সাংবাদিকতা করি, ত্রুটিটা কোন জায়গায়? অতক্ষণে বুঝেন নাই আপনি? না, আমি বুঝি নাই। আমি বলছি 73 সনে যে কোর্টটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের জন্য। হ্যাঁ, এই যুদ্ধ অপরাধী কিসের যুদ্ধ অপরাধী? এই কোর্টটা মানবাধিকার বিরোধী, কিন্তু এখানে তো বিচার হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী, এটার নামটা কি? মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের তো একটা ডেফিনিশন না, ওই কোর্টটাই আপনারা রেখে দিয়েছেন। না, কোর্টের অবকাঠামোটা ওইটাই আছে, কিন্তু আইনটা তো আবার রাখে না। আচ্ছা, আমার কথাটা হলো যে কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, এই কোর্টে ইন্টারনাল সরকার পরিবর্তন আন্দোলনটা কি শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল কোটা বিরোধী, তারপরে শেষ পর্যন্ত গিয়ে স্লোগানটা কি হয়েছিল? আন্দোলনটা তো 16 বছর ধরে চলেছে। এটা তো কোটা বিরোধীর আন্দোলনের শেষ কথা, 16 বছর ধরে আন্দোলন হয়েছে। এই আন্দোলন একদিনের 2 দিনের না, এইটা শেখ হাসিনার বিরুদ্ধে দিনে 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 গড়ে ওঠা আন্দোলনের। আমি তো কথাটা এটাই বললাম। এবং শেষটা কি? শেষটা হইলে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এইটা হলো আন্দোলনের মূল প্রেক্ষাপট। এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এইটার সঙ্গে কি 71-এর যে ওই যে সারেন্ডার, নিয়াজির সারেন্ডার মিলে? আমি বলছি এই কথাটা, আপনারা একটা কোর্ট করিয়া তার স্পেশাল না, তাতে কি শেখ হাসিনার যে দুঃশাসন, স্বৈরাচার, এটা কি কোনো হেরফের হয়? যে এইখান থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতি আসলে কি শিক্ষা নিচ্ছে? আমি বলছি যে যেখানে যুদ্ধ অপরাধী যারা পাকিস্তানের পক্ষে 30 লাখ লোক হত্যার সহযোগী ছিল, তাদের সঙ্গে এই বিচারটা মিলানো ঠিক হবে না। আমার কথা তো এনে পরিষ্কার। ঠিক আছে, সেটা তো আমরা করি নাই, কিন্তু আমরা মূল আলোচনায় এই কারণে তো আমি বলতাছি যে এটা একদিন চ্যালেঞ্জ হইতে পারে। আমি তো কথাটা আমি করব না, তো চ্যালেঞ্জ হইতে পারে, অনেক কিছুই হতে পারে। আজহার সাহেব তো বের হয়ে আসলে চ্যালেঞ্জটা হবে কোন গ্রাউন্ডে? এই গ্রাউন্ডে হবে যেটা উনি বলছেন, যদি হয় আবার এটাও তো হতে পারে। এটা ওই পাকিস্তানের যুদ্ধ অপরাধের সঙ্গে এই অপরাধের এটা কোনো কারণেই আগামীতে অনেক কিছুই হতে পারে। আচ্ছা, আমরা কি কখনো ভেবেছি আপনি গ্রামে মারামারি করে গুলি করে হত্যা করো তো হত্যাকাণ্ড, ওই হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনার হত্যাকাণ্ড মিলে এটা হলো রাজনৈতিক হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। আবার ওইটা কি 71-এরটা
তবে ভাই গত 54 বছরে কোন রাজনৈতিক আন্দোলনে 2000 মানুষের মৃত্যু ঘটে না। আমি এই কারণে 1460 এর মতো মানুষ পুরো এরশাদ মানুষ। আপনি একাই তো আর মুক্তিযোদ্ধা নন। মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম আপনি প্রায় 50 বার এই কথাটি বললেন ফজলু ভাই। বিষয়টা হচ্ছে যে আপনি গত 9 বছরে আপনি দেখুন না, এরশাদ আমলে 9 বছরে 7 জন মানুষ মারা গেছে, তারপরে একটি গণঅভ্যুত্থান ঘটে গেছে, আর এখানে 1460 জন মানুষ মারা গেছে। এইটার ঘটনার ভয়াবহতা তো অনেক বেশি। তো এরশাদ আমলে 7 জন মানুষ মারা গেছে। আচ্ছা ঠিক আছে, 40 জন না হয় 50 জন না হয় 100 জন, 1460 জন তো না। এটা নিয়ে আবার তর্ক করে আমরা মূল প্রসঙ্গে, আমাদের মূল প্রসঙ্গে আসি না কেন? জন মারা গেল এরশাদ আমলে শুধু 24 জন একদিনে চট্টগ্রামে। আচ্ছা ঠিক আছে, সেটা ওই 1460 সমান। যাই হোক, আমরা মূল প্রসঙ্গে আসি, যেটা আপনারা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার এই পরিণতি কেন হলো। আমি শেখ হাসিনার এই পরিণতিটাতে উনি যে বলল 14 জন বা 7 জন লোক মারা গেল 83 14 ফেব্রুয়ারি থেকে এরশাদের বিরুদ্ধে তখন আমি ছাত্রলীগের। ঠিক আছে, তখন কি 1400 মানুষ মারা গেছে? কোনটা? এরশাদের সময়। এরশাদের সময় মিনিমাম 3 থেকে 400 লোক। ঠিক আছে, তাহলে 3 থেকে 400 মানুষ মারা গেছে। উনি বলছেন আমরা এখন ইতিহাস চর্চা না করে এই জায়গাটাতে আসি না কেন, যে যেই 300-400 মানুষ এরশাদ মারা গেছে, তারপরে কেন শেখ হাসিনাকে 1400 মানুষ মারতে হলো? তাদের জন্য মারতে হলো। এবং তখন যারা রাজনীতি করেন এই শেখ হাসিনাকে কারা শেখ হাসিনা বানালো? জি, এই প্রসঙ্গটা জানতে চাচ্ছি, শেখ হাসিনার এই পরিণতিটা কেন হলো এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। বিচারের সম্মুখীন হওয়ার এবং শাস্তি পাওয়ার মতো অপরাধী করছে। আমি তো এই কথাটা বারবার, তার শাস্তি হওয়া উচিত, কিন্তু নট ইন দিস কোর্ট। ঠিক আছে, কেন তিনি হলেন এটা একটু আলোচনা করি। আমি তো সেটাই আমি বলতেছি যে আমরা ওই প্রশ্নটা মেনে নিলাম, হ্যাঁ, কিন্তু শেখ হাসিনার এই পরিণতি কেন হলো এটি একটি দিক, আর হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন কোন পথে, এই দুইটা জিনিস আপনারা। শেখ হাসিনা এটা একমাত্র হইলো তার দলে আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ একদিন এই দেশের মানুষকে বাঙালি জাতির স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার দিকে, স্বাধিকার এবং স্বাধীনতার পথে নিয়ে গেল, সেই নেতৃত্ব অনুপস্থিত ছিল একদিন। আমার কথাটা বুঝেন, পিপুল যতই তাক দলে, আমি সবসময় বলি পিপুল ইজ পাওয়ার বাট লিডার ইজ লাইট। নো লিডার, নো মোহাম্মদ, নো ইসলাম। এর নিচে আর আমি আসবো না। আমি এর নিচে আসলে আবার তর্ক হইব। শেখ হাসিনার যে লিডারশিপে আসছে পারিবারিক নেতৃত্ব থেকে, এবং উনি এসে এটাকে পারিবারিকরণ করে এমন একটা জায়গাতে নিয়ে গেল হুইচ টার্ন ইনটু এ মনার্কি সিস্টেম। 1 2 নম্বর হলো এইটাকে আবার এস্টাবলিশ করার জন্য সারা দেশের এস্টাবলিশমেন্টে যারা ছিল, যারা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, মুক্তিযুদ্ধের সব কথাও বলে নাই, সেই সব হাইব্রিড লোকজনকে আস্তে আস্তে তার চতুর্পার্শ্বে জমা করলো পাহাড়ের মতো। আমি নামগুলা বললেও আপনারা বুঝবেন, না বললেও আপনারা বুঝবেন। এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের যে বারবার উনি বলতেছে আওয়ামী লীগের হাজার হাজার, এখনো 20% 25% ভোটার আওয়ামী লীগের আছে, হাজার হাজার যে ত্যাগী কর্মী বা হাজার হাজার লক্ষ কোটি কোটি সমর্থক, এদের কোনো সম্পর্কই ছিল না। এবং মানুষের সাথে সম্পর্কহীন থাকা অবস্থায় তার মধ্যে ভীতি কাজ করছে, আমি যদি ইলেকশন দিই তাহলে ইলেকশনে পরাজিত হব। যার ফলে 14, 18 এবং 24 সনের ইলেকশনকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে বঞ্চিত করছে। আর গণতান্ত্রিক অধিকার যখন একটা দেশে বঞ্চিত হয়ে যায়, তখন মানুষের কোনো অধিকার থাকে না, আইনের কোনো এখানে এক্সিকিউশন থাকে না, লুণ্ঠনটা হয়ে পড়ে এখানে মূল ব্যাপার। সেই লুণ্ঠনটা বাংলাদেশে এত বেশি হয়েছে, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি 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 ইত্যাদি, যে কারণে শেখ হাসিনার আর বাঁচার কোনো পথ ছিল না এবং সেই দিকেই গেছে। এবং যেহেতু তার রাজনৈতিকভাবে তার চিন্তায় চেতনায় অতটাই ছিল না, আইকিউ ছিল না, ইতিহাসের এত বড় দৃষ্টিভঙ্গি তার মধ্যে ছিল না, সে মনে করছে গুলি করে মানুষ মেরে ফেললেই সে থাকতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, গুলি তো আর সে করে না, যাদের উপরে গুলি করার দায়িত্ব ছিল তারাও শেষ পর্যন্ত তাকে সহযোগিতা অনেকাংশে করে নাই। এখানে তার পতন হয়েছে, এবং এই পতনটা হওয়া তার উচিত হয়েছে। 5ই আগস্টে পতন হওয়াটা তার উচিত হয়েছে, এই ব্যাপারটা আমি স্বীকার করি। কি আমার কথাটা বুঝছেন? কিন্তু 5ই আগস্টের পতনটাই এই ছিল না যে এই দেশের নাম বাংলাদেশ না হয়ে পূর্ব পাকিস্তান হয়ে যাবে। এই দেশের মুক্তিযুদ্ধের যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বাদ দেয়া, 72-এর সংবিধান বাদ দেয়া, এখানে ওই আমেরিকার নাগরিক এসে একটা সংবিধান লিখে দিবে, এইটা তো 5ই আগস্টে ছিল না। এইটাও ছিল। এই যে 5ই আগস্টের পরে যা হইল, গণতান্ত্রিকভাবে কিছুই হইল না।
এখনো যদি 26 সনের ফেব্রুয়ারি মাসে ভোট হইয়া যদি ইলেকশনে যারা মেজরিটি হবে তাদের হাতে দায়িত্ব না দেয়, তাহলে এই দেশটা ভিন্ন দিকে যাবে। ওই যে কয় উপরে কাটবে গলা আর নিচে কাটবে কোমর, জি এটা হবে বাংলাদেশ। জি